এইভাবেই দেখেছিলাম আমরা কয়েকদিন আগে দেহ নিয়ে যেতে তিনটি দেহ ট্যাংরায় খুন করা হয়েছিল। তারপরে প্রণয় এবং প্রসূন দুই ভাই আত্মহত্যার চেষ্টা করার দিকে গিয়েছিলেন। আর এখানে হালতু, ট্যাংরার পর হালতু, আবারও 3 দেহ উদ্ধার। স্বামী, স্ত্রী এবং তাদের 2.5 বছরের সন্তান নাকি বাঁধা ছিল বাবার সঙ্গে এবং ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে 3 দেহ। প্রতিবেশীরা কি বলছেন একবার দেখাই। এখানেই স্বামী স্ত্রী বিয়ে করেছিল, এবার পাশে হঠাৎ কাল রাত্রিবেলা কি হয়েছে না হয়েছে জানি না। তারপর আজকে তো সকালবেলা শুনছি গেট খুলে, আমরা এসে দেখছি দরজা বন্ধ। হ্যাঁ, আমরা দেখলাম যে বাচ্চাটাকে কোলে নিয়ে আছে আর গলায় দড়ি ঝুলছে। কোলে মানে ওর বাবা অশান্তি একটা চলছিল পারবলি, ওর মামা বাড়ির সঙ্গেই একটা অশান্তি চলে যাচ্ছিল। এবার যে এটা যে এইরকম হবে আমরাও বুঝতে পারি না, কিন্তু এটা ঠিক ও খুব মানে এতে ছিল, খুব চিন্তায়। আমরা সেরকম ভাবে কোনোদিন ঝামেলা দেখিনি, তবে লাস্ট কয়েকদিন ধরে পাওনাদারেরা খুব এখানে আসছিল, পাওনাদারেরা হুমকি ফুমকি দিচ্ছিল। 2-3 দিন আগেও একজন এসছিল, এটাও শুনলাম আমি। রাত্রিবেলা যখন বাড়ি ফিরি তখন শুনলাম যে এখানে চিৎকার চেঁচামেচি হয়েছে। পাওনাদারেরা এলেও, অবসাদে ভুগলেও আত্মহনন, সবাইকে শেষ করে দেওয়া, এরকম কেন টেন্ডেন্সি? এই নিয়ে প্রশ্ন উঠছে বারবার। আমি চলে যাব আজকের ঘটনাটা নিয়ে, একটু জানবো আমাদের প্রতিনিধি রওনকের কাছ থেকে। রওনক, প্রথম কখন টের পাওয়া গেল এই রকম মর্মান্তিক ঘটনা? দেখো, একেবারেই এই যে সোমনাথ রায়, তার যারা সহকর্মী তারা তার বাড়িতে আসে প্রথমে ঠিক 9:30টার দিকে, এসে তাকে ডাকাডাকি করে, কিন্তু তিনি দরজা খোলে না। দরজা ভাঙতেই দেখে যে সোমনাথ রায় এবং তার স্ত্রী সুমিত্রা রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং সোমনাথ রায়ের কোলে তাদের যে শিশু সন্তান তাকে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ যেটা পুলিশের প্রাথমিক অনুমান, যে আত্মহত্যা করার আগেই এই শিশু সন্তানের কিন্তু মৃত্যু ঘটেছিল। এবং যারা তার সহকর্মী তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। 10:40 নাগাদ কসবা থানার পুলিশ সেখানে এসে হাজির হয়। এবং কেন এই আত্মহত্যা, আমি আসবো কেন এই আত্মহত্যা। একেবারে দেওয়ালে, এটা ব্যতিক্রম একটা ছবি, একেবারে দেওয়ালে লেখা সুইসাইডাল নোট, এবং এখানে মামা মামির নাম লেখা রয়েছে। প্রদীপ কুমার ঘোষাল সহ আরো নীলিমা ঘোষাল নাম লেখা রয়েছে। এবং শুধু তাই নয়, মামা মামি মাসিকে আটক করা হয়েছে। আর এই যে সুমিত্রা তার বাবা কি বলছেন? বিরাট অভিযোগ তার বাবার। সব ওনার নামে করে রেখেছে, কিছু করতে দিচ্ছে না, কোনো কাজ করতে পারবে না জায়গায়। ওর মামা মামি কথা বলেছে, আমরা তো জানতাম না, তাহলে আমি তো বিয়ে দিতাম না মেয়েকে। পরে যখন এই জায়গা নিয়ে হচ্ছে তারপরে জানতে পারলাম। মেয়েকে বলেছি কতবার যে তুই জায়গা ফাঁকা ছেড়ে চলে আয়, বলে ভাড়া থাক। এই সমস্যা আজ 3-4 বছর ধরে সমস্যা, তাও আমাদের কিছু বলতে দেয়নি। হ্যাঁ, জামাইয়ের সঙ্গে করতো, মেয়ের সঙ্গে করতো। আমার মেয়ে খুব শান্ত, আমরা অশান্তি করবো বলে ওই জন্য মেয়ে আমাদের কোনোদিন বলতো না, খালি বলতো ভালো আছি ভালো আছি। ওই জায়গাটুকু নিয়ে ও ট্যাক্সের বিল না কি চেয়েছিল, সে ও দেয়নি, ট্যাক্সি বিলটা দেয়নি। সেখান থেকেই ওদের উপরে সমস্যা, অত্যাচার করছে। হ্যাঁ, বাবা বলেছিলেন ছেড়ে ছুড়ে সব চলে আয়, ভাড়া বাড়িতে থাক। কেন? মামা মামি মাসি কতটা অত্যাচার করতেন, কি অভিযোগ? আর কেনই বা এদেরকে থাকতে হচ্ছিল মামা মামির কাছে? রৌনক, দেখো, একেবারে এই যে বাড়িটা, এটাই হলো কিন্তু এই প্রদীপ কুমার ঘোষাল তার মামার বাড়ি। এবং ঠিক তার পাশেই একই দেওয়ালে যে বাড়িটি, সেটা হলো সোমনাথ রায়ের বাড়ি। এই সুমিত্রা রায়ের বাবার অভিযোগ যে এই সম্পত্তি হাতানোর চেষ্টা ছিল মামার, এবং দীর্ঘদিন ধরে এই সম্পত্তিজনিত বিবাদ ছিল তাদের মধ্যে। তারা যখন টের পায় তারা কিন্তু তাদেরকে আশ্বস্ত করে যাতে এই বাড়ি থেকে কোনো মতে তারা চলে আসে। কিন্তু সাম্প্রতিক ট্যাক্সের বিল দেওয়াকে কেন্দ্র করে একটা ঝামেলাও হয়েছিল এই সোমনাথ রায়ের সঙ্গে তার মামার। এবং আজকে যখন এই আত্মহত্যা ঘটে, ঘটনাস্থলে যখন পুলিশের অফিসাররা যায়, দেখা যায় যেখানে তারা আত্মহত্যা করেছে ঠিক সামনেই যে দেওয়াল, সেই দেওয়ালে কিন্তু একটা সুসাইড নোট লিখে দেওয়া আছে এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে আমাদের মৃত্যুর জন্য প্রদীপ কুমার ঘোষাল, অর্থাৎ যিনি মামা, এবং নীলিমা ঘোষাল মামি, এরা দুজন দায়ী। এবং তার বাবা অর্থাৎ সুমিত্রার বাবাও কিন্তু একই অভিযোগ করছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা ঝামেলা ছিল, তার মেয়ের ওপরে তার যে এই মামা, তিনি মামা শ্বশুর, তিনি চড়াও হতো, এবং সম্পত্তিগত বিবাদ। যেহেতু একই বাড়ি, এই প্রদীপ কুমার ঘোষালের বাড়ি,
এবং ঠিক তার পাশেই এই সোমনাথ রায়ের বাড়ি, এবং দীর্ঘদিন ধরে সোমনাথ রায় কিন্তু এখানেই থাকতো। বেশ কিছুদিন আগে তার মায়ের মৃত্যু হয়েছে, তার বাবা এবং মা কেউ ছিল না, সেক্ষেত্রে তার মামার বাড়ির পাশেই বাড়ি হওয়া সত্ত্বে এই সম্পত্তি হাতানোর একটা চেষ্টা ছিল, এমনটাই কিন্তু সুমিত্রার বাবা অভিযোগ করছিল। কিছু যদি না থাকে, মামা মামি এই যে বিয়ের ছবি দেখাচ্ছেন একজন প্রতিবেশী, কিছু যদি না থাকে তাহলে মামা মামির নাম সুইসাইডাল নোটে কেন লিখে যাবেন? এটাই তো প্রশ্ন। মামা মামিকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে তখন তারা সাফাই দেওয়ার চেষ্টা করছেন। কোর্টে হবে, কোর্টে হবে। না 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 দাদা, আপনি ভালোভাবে জানবেন, আমাদের কোনো জমি সংক্রান্ত ব্যাপার নেই। ওই টাকা নিয়ে প্রচুর দেনা করে ফেলেছে, লোক এসে থ্রেট করে যেত, একবার আমাদের চোখে পড়েছে। ওর বাবা ইন্ধন দিয়ে ফ্ল্যাটটা কিনিয়ে ওকে দেনার দায়ে ওকে মরতে হয়েছে। আমার আরো একবার রৌনকের কাছে যাব, কারণ দেখলাম একজন প্রতিবেশী সম্ভবত বা পুলিশের লোক কোলে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। এই বাচ্চাটাকে কি খুন করা হয়েছে রৌনক? দেখো অরিন্দা, প্রাথমিক অনুমান পুলিশের, যখন এই আত্মহত্যা ঘটেছে, অর্থাৎ সোমনাথ রায় এবং সুমিত্রা রায় যখন আত্মহত্যা করেছেন তার কিছুক্ষণ আগে কিন্তু এই যে শিশু সন্তান তার মৃত্যু ঘটেছে। তো সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে তাকে কিন্তু আগেই খুন করা হয়েছে, তারপরই কিন্তু তারা দুজন আত্মঘাতী হয়েছেন। এই বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যে 3 জনের দেহই, আর পাওনাদারদের প্রতিবেশীরাও বলছিলেন যে পাওনাদারদের হাকাহাকি ছিল, পাওনাদাররা মাঝে মধ্যেই আসতেন। সোমনাথ রায়ের কি প্রচুর ধার দেনা ছিল? দেখো একেবারে এই কিছুক্ষণ আগে যে প্রতিবেশীর ছবিটা দেখাচ্ছিল সোমনাথ রায় এবং সুমিত্রা রায়, যেদিন বিয়ে হয়েছিল সেই ছবি দেখাচ্ছিল, সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে দীর্ঘ 2-3 দিন ধরে পাওনাদাররা কিন্তু ঠিক এই যে বাড়ি তার সামনে এসে চড়াও হতেন, ডাকাডাকি করতেন। অর্থাৎ ট্যাংরার কাণ্ডে তুমি দেখেছিলে আর্থিক অনটন এবং এই পাওনাদারদের হাঁকাহাকি, এই বিষয়টা উঠে এসেছিল। ঠিক হালতুর ক্ষেত্রে ঠিক একই ঘটনা। একদিকে যেমন এই সুমিত্রার বাবারা অভিযোগ করছে তার মামা শ্বশুরের বিরুদ্ধে তারা অত্যাচার করতেন, এই সম্পত্তি হাঁকানোর একটা বিষয় ছিল। আমরা দেখেছি, ঠিকই বলেছো, প্রণয় এবং প্রসূন বলেছেন যে ধার দেনা, বিরাট ধার, তারা বিরাট ব্যবসায়ী, কিন্তু তা সত্ত্বেও প্রচুর ঋণ, আর সেই ঋণের থেকে বাঁচতে অবসাদগ্রস্ত অবস্থায় তারা নিজের লোককে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। আর এখানে গতকাল মাটিগাড়ায়, আজকে এই হালতুতে নিজের সন্তান, 2.5 বছরের সন্তান, তাকে মেরে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে বাবা মা আত্মঘাতী। কি হচ্ছে এখনকার পরিস্থিতিতে? কোনো ঘটনা কি আসলে ইন্ধন যোগায় এই ধরনের আত্মহননের চেষ্টায়, মৃত্যুর ইচ্ছেতে ইন্ধন যোগায়? আমরা কথা বলেছিলাম অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহার সঙ্গে। পৃথিবীতে মানসিক অবসাদ বলে একটা অসুখ, যেটা প্রায় 30% মানুষ এ রোগে ভুগছেন। মানসিক অবসাদ সম্বন্ধে সচেতনতা নেই। এই ঘটনাগুলোকে টিভি থেকে আরম্ভ করে কাগজে বিশাল প্রচার লাভ করার ফলে একটা কিন্তু এই ধরনের ঘটনা বাড়ে। এটা একদম স্ট্যাটিস্টিক। শুধু ট্যাংরা ঘটনা নয়, ইদানিংকালে অনেকগুলো ঘটনাই ঘটেছে, তো সবগুলি বহুল প্রচারিত। ইচ্ছে জাগে যে আমিও এই পথে নিতে পারি, ওরা যখন নিয়েছে আমি কেন নেবো না। শুধু কাউন্সিলিং করলে হবে না, একদম মানসিক অবসাদের ওষুধ রয়েছে, যে ওষুধ খেলে 7 থেকে 10 দিনের মধ্যে অন্তত সুইসাইডাল থটস গুলো মন থেকে চলে যাবে। আর ট্যাংরার ঘটনার প্রসঙ্গ উঠে আসছিল। ট্যাংরার ঘটনায় প্রসূন দে গতকালই গ্রেফতার হয়েছেন, গতকাল তাকে হাসপাতাল থেকে ছাড়াও হয়েছে। আর প্রণয়, আর এক ভাই প্রণয়, কিন্তু এখনো হাসপাতাল থেকে ছুটি পাবেন না। অর্থাৎ হাসপাতাল থেকে ছুটি পেলে তবেই তাকে গ্রেফতার করা হবে। হাঁটা চলা করার মতো অবস্থায় নেই প্রণয় দে, সুস্থ হতে আরও কিছুদিন লাগবে প্রণয়দের, আর তারপরেই তাকে গ্রেফতার করা হবে। এবং 2 ভাইকে মুখোমুখি জেরার সম্ভাবনা, জট কাটাতে 2 ভাইকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, কারণ এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। প্রসূনদের ইতিমধ্যেই 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে। 2 দিনের পুলিশ হেফাজত এই প্রসূনদের। গতকালই গ্রেফতার হন প্রসূন দে। 2 বউ অর্থাৎ নাবালকের মা এবং
নিহত কিশোরীর মা তাদের দুজনকেই খুন করার কথা স্বীকার করেছেন প্রসূন দে, এমনকি ওই কিশোরীকেও নাবালিকাকেও খুন করার কথা স্বীকার করেছেন প্রসূন দে। তিনজনকেই খুনের কথা, ট্যাংরায় খুনের কথা স্বীকার। তারপরে দুই ভাই আত্মঘাতী হওয়ার চেষ্টা, কিন্তু শেষমেশ তা আর হয়ে উঠল না। এখন এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন দুই ভাই এবং তারপরে গতকাল গ্রেফতার হন প্রসূন দের দুদিনের পুলিশ হেফাজত। কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, দেখো, একেবারেই মুখ চোখে তার ট্রমা বোঝা যাচ্ছিল এবং যখন তাকে আনা হলো আদালতের ভেতরে, বিচারক অরিজিৎ মন্ডল তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি কোনো আইনজীবী নিতে চাইছেন, আইনজীবী নিলে পরে কোনো খরচ হবে না আপনার। সেক্ষেত্রে প্রসূন দে তিনি উত্তর দিলেন যে আমি কোনো আইনজীবী চাইছি না, আমি নিজের দোষ স্বীকার করতে চাইছি। এবং তারপরেই তাকে বের করা হলো এবং যেটা জানানো হলো যে দুদিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে এবং এই দুদিনের মধ্যে পুনর্নির্মাণ করা হবে পুরো। আবারও 6 তারিখ তাকে আবারও কিন্তু আদালতে নিয়ে আসা হবে, এমনটাই বললেন বিচারক। সুদীপ্ত, এর আগে প্রসূন দে বলেছিলেন আমি বাঁচতে চাই না এবং সেই কারণে বারবার পুলিশি নিরাপত্তার বিষয়টি উঠে এসেছিল। আজকে বিচারক সেই সম্বন্ধে কিছু উল্লেখ করেছেন? দেখো, সেই সম্পর্কে কিছু উল্লেখ না করা হলেও প্রসূন থেকে জিজ্ঞাসা করা হলো যখন যে তিনি আইনজীবী চাইছেন কিনা, তিনি ঠিক কি চাইছেন, এবং বিচারক তাকে বললেন যে এরপরে পুলিশ আপনাকে হেফাজতে নিতে চাইছে না, আপনি কিছু বলবেন? তখন সেক্ষেত্রে প্রসূন দে জানালেন যে আমি আইনজীবী নিতে চাই না, আমি আমার দোষ স্বীকার করতে চাই এবং আমি কিছুই চাইছি না। অর্থাৎ তিনি চাইছেন যে পুলিশি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সমস্ত দোষ তিনি স্বীকার করতে চাইছেন। আমি বেঁচে থাকতে চাই না, না, এরকম তিনি এখনো অব্দি এরকম কিছু বলেনি আদালত চত্বরে। বেশ।